পড়ে গিয়ে চোট পেলেন অশোক ভট্টাচার্য। হাসপাতালে ভর্তি শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষের ফোন দিয়ে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন শুভেন্দু অধিকারী। তার দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছাও জানান অশোক ভট্টাচার্য। পড়ে গেলাম। না না, আমার প্রেশার টেশার খুব একটা হাই ছিল না। আমি একটা লিখছিলাম, লেখা লিখছিলাম। লেখা লিখতে গেলে হঠাৎ করে মারা করে তারপর হ্যাঁ, এখন স্ক্যান করে এখন ইয়ে করলো। এই স্পনে কিছু নেই, এমআরআই করলো। এখন এমআরআই রিপোর্টটা করে আসেনি তো এখন তো হ্যাঁ, তোমাকে কংগ্রাচুলেশন। কথা হয়নি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, বাবাকেও বলো, বাবা ভালো থাকবে। আপাতত তো ওনার অবস্থা ডাক্তারি পরিভাষায় যে স্থিতিশীল। ওনার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, স্ক্যান, এমআরআই ইত্যাদি হয়েছে। তবে যেহেতু বয়সটা একটু বেশি, ফলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষেরই এক্ষেত্রে একটা চিন্তার জায়গা থেকে থাকে। আর দেখা করলাম ওনার সাথে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমি যেন গিয়ে দেখা করে ওনার শারীরিক অবস্থার খবর নিই। তো ওনার মুখ্যমন্ত্রীর সাথেও ওনার কথা হলেন। যেহেতু উনি ওনাদেরকে পারিবারিকভাবে চিনতেন, ওনার বাবা শিশির অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতার সাথে ওনার আগেই পরিচয় ছিল, সেগুলো আমি জানতাম। তো উনি বাবারও কথা জিজ্ঞেস করলেন। মুখ্যমন্ত্রী ওনার শারীরিক বিষয়ে খোঁজ নিলেন এবং আগামীতে যখনই তিনি আসবেন, হয়তো এর মধ্যেই একদিন আসবেন, তো উনি তখন ওনার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করবেন। রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে, গ্রেফতারি হচ্ছে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে রুজু হচ্ছে এফআইআর। চারটি ছবি আপনাদের সামনে রেখেছি। আজকেই আপনারা জানেন প্রায় 5.5 ঘন্টা ধরে অপেক্ষা করার পর গ্রেফতার করা হয়েছে 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনকে। গতকাল রাত্রে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কাঁথিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। আর এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে আগামী 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। তাকে 10 তারিখ পর্যন্ত হেফাজতে পাঠানোর জন্য, পুলিশ হেফাজতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। তোলাবাজির অভিযোগে গতকালই গ্রেফতার করা হয় 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। গতকাল আপনারা জানেন যখন পাটুলি থানা থেকে এই তৃণমূল কাউন্সিলরকে বের করা হচ্ছিল, শুধু তার বিরুদ্ধে স্লোগান বা বিক্ষোভ দেখানো নয়, একেবারে ডিম পর্যন্ত ছোড়া হয়েছিল। হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। হিন্দল, 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ, কি হলো আজকে আদালতে? একেবারেই দেখো, বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে মূলত যে তোলাবাজি, প্রাণনাশী হুমকি, ভয় দেখানো, এই অভিযোগই করেছেন 101 নম্বর ওয়ার্ডের একজন আইনজীবী পারমিতা দে। তার অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ, পাটুলি থানার পুলিশ। এবং তার আগে সৌরভ ঘোষ, বাপ্পাদিত্য দাশগুপ্তর অনুগামী, তাকেও কিন্তু তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল। দুজন আলাদা আলাদা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই দুজনকে গ্রেফতার করা হয়। এই দুজনকে আলিপুর আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই দুজনকেই কিন্তু 10ই জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালতের বিচারক। এবং এই গোটা ঘটনায় তোমাকে বলে রাখি যে রীতিমতো তুমি দেখতেই পাচ্ছ, পাটুলি থানার সামনে কিছুক্ষণ আগেও যখন বাপ্পাদিত্য দাশগুপ্তকে এখান থেকে বার করা হয়, সৌরভ ঘোষকে এখান থেকে বার করা হয়, সেই সময় কিন্তু চোর চোর স্লোগান ওঠে এবং ডিম ছোঁড়া হয় তাদেরকে লক্ষ্য করে। কোন ক্রমে বাপ্পাদিত্য দাশগুপ্ত দৌড়ে পুলিশের গাড়িতে ওঠে এবং এই গেটের সামনেই কিন্তু একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে পাটুলি থানার পুলিশ তারা একত্রিত হয়েছিলেন যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয়, এবং সেই অশান্তিকে এড়ানোর জন্য পুলিশ প্রস্তুত ছিল। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন এখানে আসে তখনই কিন্তু যেটা দেখা যায় যে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষ এই দুজনকেই কিন্তু আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এবং পুলিশ কিন্তু এই দুজনকেই ফুল টার্ম পিসি চেয়ে, অর্থাৎ কিনা যে পরিভাষা
ভাষায় যেটা বলা ফুল টার্ম পিসি 14 দিনের জন্য পুলিশ কাস্টাডির আবেদন করেন এবং তারই পরিপ্রেক্ষিতে বিচারক কিন্তু 3 দিনের অর্থাৎ 10 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন এই তৃণমূল কাউন্সিলর এবং তার পাশাপাশি তার যে অনুগামী রয়েছে তার ক্ষেত্রে। এবং তোমাকে বলে রাখি যে গোটা 101 নম্বর ওয়ার্ড জুড়ে রীতিমতো সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করেছিল এই বাপ্পাদত্ত দাশগুপ্ত তার অনুগামীদেরকে সঙ্গে নিয়ে, তেমনটাই এলাকার একাধিক বাসিন্দা সেই অভিযোগ করছেন এবং তারই পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী যে অভিযোগ করেছেন তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আলিপুর আদালতে পাঠানো হলে বিচারক এই নির্দেশ দিয়েছেন যে 10 তারিখ পর্যন্ত দুজনেরই পুলিশি হেফাজত। হিন্দু, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে ওই আইনজীবী ঠিক কি অভিযোগ করেছেন, যে অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতারি গতকাল তৃণমূল কাউন্সিলরের, কি বলেছেন আইনজীবী দেখুন। আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, মানে চেম্বারে বসবো, অ্যাডভোকেট চেম্বার, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত। বারবার করে ওনাকে অনুরোধ করা হয়েছিল যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেন দেব। সেখানে লাস্টে আফটার অল 2 লাখ টাকা আমাকে দিতে হয়, তবেই আমি ওই বাড়িতে বসে চেম্বারে আমি আমার নিজস্ব স্টাডি করতে পারি এবং তার পরবর্তীতেও যে কোন ক্লায়েন্ট আসতো ওখানের কোনো চেম্বারে আমার ক্লায়েন্টকে ঢুকে বেরোনোর সময় বলা হতো যেন সেকেন্ড টাইম না আসে। এবং বাপ্পাদিত্য দাশগুপ্তর প্ররোচনায় 2021 সালে পোস্টফুল ভায়োলেন্সে আমার বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর হয়, আগুন লাগানোর চেষ্টা হয়। সে মামলাটা একটা অলরেডি যারা করেছিল, মানে যারা ছিল অ্যাকিউজড, সেই মামলা সুপ্রিম কোর্টেও আছে, আলিপুর পুলিশ কোর্টেও আছে। তখন পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন তারা কিছুতেই প্রপার ইনভেস্টিগেশন করে যে আসল মাথাগুলোকে ধরা হবে। শওকত মোল্লার পর নদী চুরির অভিযোগ তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে। দেদার নদী চুরি, মাতলার একপারে শওকত পুত্রের ক্যাফে আর এক পারে পরেশরাম দাসের আশ্রম। অর্থাৎ একদিকে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার ছেলে ক্যাফে চালাচ্ছে নদীর চট চুরি করে, অন্যদিকে ক্যানিং পশ্চিম যেখানকার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস আরেক পার মাতলার, সেখানে তিনি আশ্রম চালাচ্ছেন। ওই একই অভিযোগ, সেখানেও তিনি নদী চুরি করেছেন। মাতলার আরেক চর দখলের অভিযোগ উঠেছে পরেশরাম দাসের বিরুদ্ধে। নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তার বিরুদ্ধে। এই হচ্ছে সেই আশ্রমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল জায়গা, একেবারে নদী, মাতলা নদীর চর দখল করে, জবরদখল করে সেখানে তিনি আশ্রম বানিয়েছেন বলে অভিযোগ। শুধু অভিযোগ নয়, এই অভিযোগের প্রেক্ষিতে ক্যানিংয়ের এসডিও দপ্তর থেকে নোটিশ পর্যন্ত ধরানো হয়েছে সেই আশ্রমে। তৃণমূল বিধায়কের মায়ের নামে তৈরি ওই আশ্রম। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। এ তো ছবিটা এইরকম দাঁড়াচ্ছে পার্থ, যে নদীর এপার আর ওপার দুপারে একেবারে প্রতিযোগিতা করে দেদার লুট চলেছে। দেখো, একটা নদীর নাম হচ্ছে মাতলা নদী এবং তার যে দুটো প্রান্তে, সেই কোনো প্রান্তে, এক প্রান্তে হচ্ছে প্রাক্তন তৃণমূলের যিনি বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তার ছেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মাতলার চর দখল করে হচ্ছে রেস্টুরেন্ট বানানো, বিশাল জায়গা এলাকা নিয়ে সেটা করেছে। ঠিক অপর প্রান্তেও ঠিক একই অভিযোগ উঠছে মাতলার অপর প্রান্তে, সেটা হচ্ছে ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সেটা হচ্ছে অপর প্রান্ত হচ্ছে বিশাল জায়গা জুড়ে হচ্ছে মাতলা নদীর যে চর, সেইটা জায়গা জুড়ে হচ্ছে সেখানে হচ্ছে সে হচ্ছে আশ্রম বানিয়েছে। এবং এই আশ্রম নিয়ে নানা রকমের অভিযোগ তো অবশ্যই বিভিন্ন জায়গা থেকে আসছে, তার পাল্টা পরেশরাম দাস তিনিও দাবি করছেন। কিন্তু একেবারে যে অভিযোগটা সামনে এসেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসডি অফিসের তরফ থেকে, অর্থাৎ ক্যানিংয়ের এসডি অফিসের তরফ থেকে নোটিশ করা হয়েছে। যে নোটিশ করা হয়েছে পরেশরাম দাসের এই যে আশ্রম, যেটা হচ্ছে চাঁদমণি আশ্রম, যেটা হচ্ছে পরেশরাম দাসের মায়ের নামে তৈরি করা, সেই আশ্রমে নোটিশ করা হয়েছে। এবং নোটিশ করে স্পষ্ট করে বলা হয়েছে যে এসডিও ক্যানিংয়ের অফিসের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, যে ওনাকে 18 তারিখে তলব করা হয়েছে এই আশ্রমের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি রয়েছেন তাকে উদ্দেশ্য করে। এবং বলা হচ্ছে তারা প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছেন যেটা হচ্ছে বেআইনিভাবে সরকারি জমি দখল করে, এই নদীর চর দখল করে কিন্তু এই আশ্রম তৈরি করা হয়েছে এবং সেই মধ্যেই সেই নোটিশ সার্ভ করা হয়েছে এই আশ্রম কর্তৃপক্ষকে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে 18 তারিখ এই মর্মে, এই যে সরকারি জমি বেআইনিভাবে জবরদখল করে সেখানে নির্মাণ করা হয়েছে, ফলে 18 তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য এসডিওর তরফে, ক্যানিংয়ের এসডিওর তরফে তাকে চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ খুব স্পষ্ট যে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা কি বলছেন আমি একবার শুনবো। পরেশরাম দাস করেছিল এখানে, আচ্ছা, আমাদের এখানে হ্যাঁ। খালি
দুর্গাপূজার সময় আমরা যাই, ভিতরে দুর্গাপূজা হয়, তখন শুনেছিলাম আছে অনেক ইচ্ছারা ছিল মন্দিরের কাছে, ওরাই বলছিল যে আমরা এখানে থাকি। এটা সম্পূর্ণ একটা নদীর চর এবং এই যে গাছপালা ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছেন, 1-1.5 বছরের মধ্য দিয়ে হঠাৎ দেখছি এখানে এই সমস্ত বাড়িঘরগুলো হয়েছে। আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, এখানে আসি, জিজ্ঞাসাবাদ করেছিলাম যে ব্যাপার কি, আপনারা এখানে ঘরবাড়ি করছেন, কিভাবে জায়গাটা পেলেন? ওনারা বললেন যে আমরা এখানকার এমএলএ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের মারফতে টাকা পেয়েছি, এই টাকার বিনিময়ে নিয়েছি। তো এই চর আপনারা কিনেছেন, এ চর তো টাকায় বিক্রি হয় না। না, ওনারা দায়িত্ব নিয়েছেন, কাগজপত্র করে দেবে, রাইতি করে দেবে। এই যে বিল্ডিং করছে, এই যে বড় বড় রেস্তোরাঁ খাটাচ্ছে, এগুলো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এদের পয়সা আছে, এরা বিভিন্নভাবে ওদেরকে সহযোগিতা করছে, তার বিনিময়ে এইগুলো করে বেড়াচ্ছে। আমি আবার কথা বলবো পার্থর সঙ্গে। এই একই নোটিশ তো পার্থ শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকেও পাঠানো হয়েছিল এবং যেটা অভিযোগ সামনে আসে সেই নোটিশ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, এমনকি যারা প্রতিবাদ করেছিলেন তাদের ভয় পর্যন্ত দেখানো হয়েছিল। এই যে অভিযোগ পরেশরাম দাসের বিরুদ্ধে এসেছে, কোনো প্রতিক্রিয়া, তার কোনো বক্তব্য কি মিলেছে? দেখ একেবারে, এবং একদিকে যেমন শওকত মোল্লার ছেলেকে সেই নোটিশ দেওয়া হয়েছে, 18 তারিখে ওনাকেও দেখা করতে বলা হয়েছে, পাশাপাশি হচ্ছে পরেশরাম দাস, তাকেও কিন্তু এই নোটিশ সার্ভ করা হয়েছে এবং সেখানে তার প্রতিক্রিয়ার কথা অবশ্যই বলবো। তার সঙ্গে হচ্ছে যে একবারে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আনঅথরাইজড অর্থাৎ বেআইনিভাবে এই জমিটা জবরদখল করা হয়েছে। এসডিও যে অফিসের যে নোটিশ, সেখানে বলা হচ্ছে যে কোন জায়গায়, সেটা হচ্ছে মৌজা নম্বর হচ্ছে মাতলা 68 নম্বর, অর্থাৎ মাতলা নদীর 68 নম্বর যে মৌজা, তার অন্তর্গত যে প্লটগুলো রয়েছে তার মধ্যে 4137, 4160, 4161, 4162, এই 4164 এবং 4167, এই 6টি প্লটকে চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে বলা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু বেআইনিভাবে দখল করে এই এরকম কনস্ট্রাকশন সেটা করা হয়েছে, এটা সরকারি জমিতে হয়েছে। এবং এক্ষেত্রে পরেশরাম দাস, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরেশরাম দাস জানাচ্ছেন যে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে। পরেশরাম দাস জানাচ্ছেন যে এই জায়গায় 2021 সালে এই আশ্রমটা নির্মাণ করা হয়েছিল, সেখানে কিন্তু বৃদ্ধাশ্রম ছাড়া অন্য কোনো কিছু চলে না। যদিও বিজেপির অভিযোগ হচ্ছে যে সেখানে কিন্তু অনৈতিক কাজকারবার চলে। আশ্রমে বৃদ্ধাশ্রম, ভেতরে পার্ক রয়েছে, সেখানে হচ্ছে ঝিল রয়েছে, সেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং অভিযোগ পাল্টা অভিযোগ আসছে। কিন্তু একবারে সরকারের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে নদী চুরির অভিযোগ উঠছে। সেটা হচ্ছে এই দেখেছিল একের পর এক চুরির অভিযোগ যখন কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়, সেটা চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি, বিভিন্ন জায়গায় সেই একের পর এক চুরির পরে হচ্ছে নদী চুরির অভিযোগগুলো সামনে আসছে। এবং এই নদী চুরির অভিযোগ কার বিরুদ্ধে উঠছে? নদী চুরির অভিযোগটা উঠছে যখন ক্যানিং পূর্বে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে রেস্টুরেন্ট তৈরি করার অভিযোগ উঠছে এক প্রান্তে মাতলা নদীতে, মাতলা নদীর ঠিক অপর প্রান্তে ক্যানিং পশ্চিমের যে তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে কিন্তু এই নদী চুরির অভিযোগটা উঠছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রকম দুজনের কাছেই নোটিশ গিয়ে পৌঁছেছে, শোকজ নোটিশ। এবং যেটা হচ্ছে এসডি অফিসের তরফ থেকে, ক্যানিংয়ের তরফ থেকে জানতে চাওয়া হচ্ছে যে তারা জানতে পেরেছেন এবং তাদের প্রাথমিক তদন্তে স্পষ্ট তারা বলছেন, উল্লেখ করছেন যে বেআইনিভাবে সরকারি এই জমি জবরদখল করা হয়েছে। এখন 18 তারিখে তাদের কাছ থেকে শোকজ নোটিশ করে তাদের কি বক্তব্য সেটা শুনতে চাইছেন এসডি অফিসের আধিকারিকরা। কিন্তু পরেশরাম দাস, তার বিরুদ্ধে ওটা অভিযোগ, সেই অভিযোগ তিনি অস্বীকার করছেন। বেশ পার্থ, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ কারণ দর্শাতে বলা হয়েছে, অভিযোগটা খুব স্পষ্ট, একেবারে সরকারি জমি সেটা জবরদখল করে সেখানে বেআইনি নির্মাণ করা হয়েছে। এই ছবিটা যেটা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠেছে, তার ছেলের বিরুদ্ধে ওই একই রকম ভাবে নদীর চর জবরদখল করে সেখানে ক্যাফে তৈরির অভিযোগ, ওই একই অভিযোগ উঠেছে ক্যানিং পশ্চিমের বর্তমান যিনি বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। সেখানেও মাতলা নদীর আরেকটা পারে চর জবরদখল করে সেখানে বিপুল জায়গা নিয়ে একটি আশ্রম তৈরি করেছেন তিনি, এই অভিযোগ সামনে এসেছে এবং তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। 18 তারিখের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে, ক্যানিং এসডিওর তরফে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানুতর একেবারে তুঙ্গে পৌঁছেছে। আমি পরপর রাখতে চাইবো আপনাদের কাছে যে বিজেপির তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, পাল্টা তৃণমূলেরই বা কি বক্তব্য। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে প্রতি কাঠা 2 লাখ 3 লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে অর্থের বিনিময়ে লেনদেন করে তৃণমূল সরকার ভেবেছিল আজীবন তারা সরকারে থাকবে। তাই বিধায়ক পরেশরাম দাস এগুলো অর্থের বিনিময়ে নিজে বানিয়েছেন। এখানে অট্টালিকা
প্রমোদ ভবন বৃদ্ধাশ্রমে আড়ালে দুষ্কৃতী কর্ম করতেন। শওকত মোল্লাকে নিয়ে মাচ্চর শওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন, তার জন্য এখানে উনি ঘাঁটি গড়েছিলেন। সুতরাং এই বনভূমিকে ধ্বংস করে, পরিবেশকে ধ্বংস করে বিধায়ক পরশুরাম দাস এখানে টাকার বিনিময়ে এইসব কাজ করেছে। আমার মায়ের নামে একটি চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছি, যে আশ্রমে দীর্ঘ প্রায় 5 বছর ধরে এই আশ্রম 2021 বিধানসভার আগে তৈরি করেছিলাম। বলা হচ্ছে এটা নাকি নদীর চরে হয়েছে, নাকি বলছে অবৈধ, এখানে কি অনৈতিক কাজ হয়। এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। ভাঙুন, মানুষ বিচার করবে, মানুষ দেখবে। সমস্ত কাগজপত্র লিগাল আছে, ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে বিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। যেখানে সাংসদ তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে বিধায়ক তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে জেলা পরিষদ থেকে সহযোগিতা করা আছে, পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হয়েছে এই আশ্রমকে তৈরি করার জন্যে। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেবো। অর্থাৎ একদিকে যখন এই অভিযোগ উঠছে ক্যানিং পশ্চিমের বর্তমান তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে, যে মাতলা নদীর একটা দিকে সরকারি জমি জবরদখল করে সেখানে বেআইনি নির্মাণ করেছেন, যার জন্য 18 তারিখের মধ্যে তাকে শোকজ করা হয়েছে, জবাব দিতে হবে, কারণ দর্শাতে হবে। আর অন্যদিকে মাতলা নদীর আরেক দিকে সেখানে ওই একই অভিযোগ, নদীর চর জবরদখল করে ইমরান মোল্লা, যিনি হচ্ছেন শওকত মোল্লা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার ছেলে ইমরান মোল্লা সুবিশাল ক্যাফে বানিয়েছেন। এটাও অবৈধ নির্মাণ বলে অভিযোগ, এবং এই মর্মে এসডিও তরফে এখানেও ইমরান মোল্লাকে নোটিশ পাঠানো হয়, কিন্তু সেই নোটিশ একেবারে পত্রপাঠ ছিঁড়ে টুকরো টুকরো করে দেন তিনি বলে অভিযোগ। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই ছিল মাতলা নদী। ছিল এই কারণেই বলা হচ্ছে, তার কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই মাতলা নদীর বিভিন্ন অংশ মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, বা শুরুতে ভেরির নাম করে প্রথমে ঘিরে দেওয়া হয়। তারপরে যারা সেখানে চাষ করতেন তাদেরকে বাজার মূল্য থেকে অনেক কম টাকায় তাদের কাছ থেকে সেই চাষের জমি নিয়ে নেওয়া হয়, এবং তারপর এইভাবেই মাটি ফেলে পুরোপুরি নদীর অংশ এক প্রকার দখল করে নেওয়া হয়েছে। সেই ছবিটাই ধরা পড়ছে। শুধুমাত্র ছবি নয়, স্থানীয়দের অভিযোগও রয়েছে। তারা এতদিন কোনো জায়গাতেই অভিযোগ করতে পারতেন না, অভিযোগ করলেও তাদের ওপরে কিন্তু আক্রমণ আসতো, এমনটাই তাদের বক্তব্য। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই, তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ যে মাটি দেওয়া বা সম্পূর্ণ একটা বড় গ্রাউন্ডের মতন একটা স্পেস, এই জায়গা ছিল মাতলা নদীর অংশ। সেই জায়গাতেই মাটি ফেলে এইভাবে দখল করা হয়েছে, এবং তাতে যেটা হয়েছে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে, এবং তার সাথে সাথে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে তাদেরও অনেক এই নদীর পাশে যেটুকু জায়গা তাদের ছিল সেগুলো বাজার মূল্য থেকে কম টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বাদিকের ছবিটা দেখাবো, এখানে একের পর এক শুধুমাত্র এই মাটি ফেলে এখানে রিসর্টের জন্য জায়গা দখল করা হয়েছে, বা এক প্রকার নদী অংশ চুরি করে নেওয়া হয়েছে। এমনটাই শুধু নয়, নদী চুরি ছাড়াও এখানে দেখা যাচ্ছে বেআইনিভাবে একাধিক স্যাক তৈরি করা হয়েছে, যে স্যাকগুলো আমরা সমুদ্র সৈকতে বা দীঘা, মন্দারমণি বা তাজপুর সেই সব জায়গায় দেখা যায়। সেই ধরনের স্যাক তৈরি করা হয়েছে। স্থানীয় পুলিশের তরফ থেকে এই স্যাকগুলোকে আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।